মোহাম্মদপুর থানার সেকেন্ডারি ছিল, উনি ওখান থেকে পালায় আসছে। আপনি এখানে থানা পাহারা দিতেছেন, আটপাড়া ওসি ছিল সালাউদ্দিন সাহেব, তো আমরা এখানে থানা পাহারা দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনারা চলেন আমাদের সাথে। এইভাবে ওনার সমস্ত স্টাফ, প্রায় ওনাদের 10-12 জন স্টাফ উইথ আর্মস এমিশন আমরা জোগাড় করলাম এবং ওনাকে নিলাম। তারপরে আটপাড়া থেকে মদন থানায় আসলাম, সেম থিং, ওখান থেকেও কিছু কিছু নিলাম। কয়েকজন যেতে চাইলো, কয়েকজন যেতে চাইলো না, আমি কাউকে জোর করলাম না। কি পরিমাণ হাতিয়ার পেলাম? আমরা প্রায় 25টার মতো 303 এবং অ্যামুনেশন পেলাম ওই যে থানার থেকে। তারপরে স্টুডেন্ট পাইলাম, ছেলেদেরকে পাইলাম, তো প্রায় 50 জন মতো ছেলে পাইলাম। এই নিয়ে আমরা মোট 80 জন, হ্যাঁ, 3টা বড় নৌকা নিয়ে আমরা মহেশখোলার দিকে চললাম, সিলেট বর্ডার দিকে। ক্যাপ্টেন চৌহান ছিল ওখানে, এখানকার যে বর্ডারের যে সে আমাদের সাথে যোগাযোগ করলো, এরকম আর্মস নিয়ে আসছে, কয় কিনা ওনাকে তাহলে আপনি পাঠান। আগে ওনাকে আমি ইন্টারভিউ আমাকে, তারপর সে আমাকে নিয়ে গেল, আমাকে সে 3 দিন ইন্টারভিউ করলো পুরো। তারপর আমার ছেলেদেরকে নিয়ে পরে আমরা, উনি একটা ট্রাক দিয়ে দিল আর একটা জিপ দিয়ে দিলাম, ওকে আপনার সম্মানে একটা জিপ দিলাম। আমি জিপে উঠলাম, ট্রাকের সাথে দেখে উঠাই দিলাম জিপে। আমি নুরুল আমিন যারা একটু এই আছে জিপ নিয়ে আমরা তেল ঢালাতন আর্মি হেডকোয়ার্টার। কতজন আসতেন? আমরা প্রায় 80 জনের মতো। একটা ট্রাকে ওখানে আসেই তো পাইলাম আর্মি মেজর কিয়ারে পাইলাম, আরো কর্নেল তাহেরকে পেলাম। এইটা কি তখন এই তো জুলাই মাস এবং মেজর তাহের ওনারা জাস্ট সদ্য পাইছেন, ওখানে আসছে আর কি। তো আইসে আমাদের বলতো তোমরা তো এনে যুদ্ধ করতে আসছো না, অনেকে তো এখানে অনেক আসছে নিজের জীবন স্কেন করতে, মানে সেভ করতে আর কি। তো আমার ঘর তো এদের প্রশ্ন করতে, তো এটা তো আপনার যুদ্ধ করতে পারেন না। আমি বলেন কি আপনি, আমি তো সুইসাইড স্কোয়াডের লোক, কোথায় যুদ্ধ হইতেছে এখানে আমাদেরকে ওখানে নিয়ে চলেন। আপনি পরিচয় দেন নাই? আপনি বলছি তো, আমি তো এয়ারপোর্ট ছিল, অনেকে সবাই যায় ওখানে। এই তারপরে ওই কথা শুনে কর্নেল তাহের আমাকে পিঠে হাত দিয়ে, ওই বাপরে আমাদের দুর্দান্ত কথা বলছে, আপনি সুইসাইড করলো। এই ওনার সাথে আমার প্রথম পরিচয়। আগে তো আমার ওনারা চিনেও না, জানি। আমি সবাইকে বললাম, লাইন করে দাঁড় করলাম যে আমরা যুদ্ধে ময়দানে চলে যাবো, এবং আমাদের মধ্যে কে কে আমার সাথে যুদ্ধে ময়দানে যেতে হবে, ওখানে আপনার জীবনের মানে ঝুঁকি আছে। এর মধ্যে প্রথমে 30 জন হাত উঠাইলো 80 জনের মধ্যে, তারপরে 40 জন হাত উঠেছে। এই 40 জন নিয়ে আমরা পরে কর্নেল তাহেরকে নিয়ে, 40 জন যোদ্ধা, হ্যাঁ যোদ্ধা সমরে, হ্যাঁ সমরে, এই যুদ্ধে নিয়ে আমরা কামালপুরে গেলাম। আচ্ছা, গিয়ে কার সাথে দেখা হলো? কামালপুর তো ওই সেক্টর কমান্ড তো উনি ওখানে গিয়ে ওই কামালপুরে তো আরো অনেক ফোর্স ছিল, ওখানে ছিল লেফটেন্যান্ট মান্নান, যেটা লেফটেন্যান্ট কর্নেল মান্নান ছিল, তখন সে ওখানে ছিল। আচ্ছা, এবং উনি ওটার চার্জে ছিলেন। ওকে, তো ওনাদের পায় না। তো তখন আমি গিয়ে তো আমাদের এখানে গেলে আরেকটা অবমাননা মানে ঘটনা ঘটলো। তখন পাক আর্মিরা করলো কি, পাক ওই হানাদার বাহিনীরা, তখন ওরা করলে কি মহেন্দ্রগঞ্জ একটা বাজার ছিল ইন্ডিয়ান, কামালপুর থেকে ওরা মহেন্দ্রগঞ্জ বাজারে এসে আগুন দিল, ইন্ডিয়ার ভিতরে এসে আগুন দিল। আমরা ইয়া পৌঁছতে অলরেডি আগুন দিয়ে উপর দিকে উঠতেছে, মানে আমাদের মহেন্দ্রগঞ্জের ক্যাম্পের দিকে আসতেছে। বিএসএফ এর লোকেরা আস্তে আস্তে পালায় চলে যেতেছে। আমরা এই সময় গিয়ে আমরা ওখানে উপস্থিত। তখন আমার কোনো তার কি বলে, আমরা কোথায় আসতাম আমরা, কারণ তুমি এটা কি করবা? তাই স্যার দেখেন ওরা তো আমাদের যে উপরে, পাহাড়ের উপরে, স্যার এদের পাহাড়ের উপরে, তো এটা তো আমাদের তো সুন্দর একটা পয়েন্ট, হ্যাঁ আমাদের তো অ্যাডভেঞ্চার পয়েন্ট আছে। তো আমি দেখি কোনো আর্মস পাওয়া যাচ্ছে না, আর বিএসএফটা যে স্টেন গান ফালাতেই চলে গেছে। তারপরে আমি ওই ওদিকে গেলাম, গিয়ে দেখি যে আমাদের আর্মস মিশন আছে। তো আমি বললাম যে ঠিক আছে, আমরা 50টা হ্যান্ড গ্রেনেড নিলাম, অন্য মানে অন্য আর্মস আর 303 রাইফেল টেবিল তো এগুলো আমার সাথেই ছিল। তো ওই 50টা হ্যান্ড গ্রেনেড নিলাম এবং 40টা ছেলের কাছে 40টা হ্যান্ড গ্রেনেড দিলাম। আমি বললাম আমি তোমার যখন অর্ডার দিব, খালি উপর থেকে গেলে ছাড়ে দিবা, পিনটা খুলে। কত দূরে পাইছেন? মহেন্দ্রগঞ্জের বাজারে আগুন দিয়ে উপর দিয়ে উঠতেছে, কাছাকাছি। তখন আর তারটা বলে ঠিক আছে, তুমি তারা ভালো বুদ্ধি করছো, মানে তারপরে উনি করছে স্টেন গান নিয়ে ওখানে অস্ত্র, যে বিএসএফ যে বেল্টওয়ালা যেটা, হ্যাঁ
ওইটা নিয়ে বক্তব্য আমি ফায়ারিং শুরু করবো, তোমরা মারবে। এই 50টা হ্যান্ডগান একটা টাইম ফুটলো, একটা বিরাট বিভীষণ একটা ঘটনা ঘটলো। এরা সব ওই পড়াতে না জানি কি হইতেছে, কি এতটা অনেক ওখানে ওরা প্রায় 7 জন অন দ্য স্পট মারা গেছে, আরো মারা গেছেন ওরা, হ্যাঁ লাস্ট নিয়ে গেছে। তারপর তাড়াতাড়ি ওখানে পালাতে চলবে। এই যে আমি এখান থেকে উনি আমাকে মহেন্দ্রগঞ্জ ছিল আপনার প্রথম যুদ্ধ। কামালপুরে আপনি গিয়ে কি করতেন? রেড করতাম, মানে অ্যাটাক করে আবার চলে আসতাম। কামালপুর ওরা করে কি, ওরা পাক আর্মিরা ওরা কিন্তু বেলুচি রেজিমেন্ট, এবং ওখানে প্রায় 5000 আমাদের জানা মতে প্রায় 5000 মতো ফোর্স ছিল। আপনি যে কামালপুরে যে অ্যাটাকটা করেছিলেন মহেন্দ্রগঞ্জ থেকে গিয়ে, সেই ছোট্ট একটা অ্যাটাকের বনে কামালপুর একটা হাই স্কুল ছিল, হাই স্কুলের নিচে ওরা বাংকার করে আর্মিরা ছিল আর কি, ওখানে ওরা করছিল আর কি। তো আমাদের ওই দিন দায়িত্ব ছিল যে ওই দিন গিয়ে আমরা ওই বাংকারে হ্যাঙ্গের মাইরে ওদেরকে একটু পর্যদস্ত করা, আর অন্য কিছু করা না। তো আমরা বললাম ওই সন্ধ্যার সময় আমরা বের হলাম আর কি। কতজন? রাত্রে 8টা, আমরা মাত্র 20 জন। 20 জনের কাছে প্রত্যেক কাছে হ্যান্ড গ্রেনেড আছে, স্টেন গান আছে, রাইফেল আছে, SMG আছে, এগুলো সব আছে। তখন আমরা করলাম 20 জন নিয়ে আমরা বের হলাম। এর মধ্যে আর্মিরও সুবিধা টুবিধা আছে। আমরা যখন 3টা হ্যান্ড গ্রেনেড মারা হইলো ভিতরে, তখন ওদের ওরা বেরি লাইট পিস্তল দিয়ে মারলো, আকাশের দিকে একটা দিনের মতো আলো দেখার জন্য কি হয়েছে, এবং ওখানে ফায়ারিং শুরু করলো। কিন্তু ওরা কিন্তু বের হলো না, ফায়ারিং সোজা করলে ওখানে আমাদের 2 জন স্পট ডে আমাদের। তারপর ওদেরকে নিয়ে আমি বললাম যে তোমরা যে যা পারো তোমরা ছুটে চলে যাও। হ্যাঁ, এখন আমাদের তখন চতুর্দিকে ওরা ফায়ারিং শুরু করলো আমাদেরকে, আর চতুর্দিকে আলো দিতে 2 জন লোক মারা গেল। ওদেরকে আমরা নিয়ে গেলাম, ওদেরকে নিয়ে গেল, ওরা নিয়ে গেল। আমি একদিকে ছুটলাম, আমি ছুটে সামনে পাইলাম একটা আখ ক্ষেত। আমি গিয়ে ওই আখ ক্ষেতের ভিতরে গিয়ে ঢুকলাম। তখন আখ ক্ষেতগুলো বিরাট বড় বড়, ভরে এই 7টার দিকে ওরা বেরোলো খুঁজতে চতুর্দিকে খুঁজলো, কোথায় আমার আখ ক্ষেতে চতুর্দিকে ওরা খুঁজছে। আমি ভিতরে মাঝখানে আমি ওদের পায়ের শব্দ শুনতে সবকিছু শুনতেছি। একবার করলো কি ওরা আমার সামনে প্রায় এসে পড়ছিল। আমি স্টেন গান দিয়ে ওদের মারার আগে ওদেরকে আগে মারবো, আমি আল্লাহর কাছে আমি মারটা চেয়ে গেলাম। তারপরে ওরগুলো হঠাৎ করে তার নাহি আই মুক্তি নেই, এই করে এরা আসতে ওরা চলে গেল। তো আমি বললাম যে দিনের বেলাতে যে বের হওয়াটা ঠিক না। এইদিকে কি মেজর তাহেরের কাছে ইনফরমেশন গেছে? হ্যাঁ, ওরা তো চলে তো গেছে, ওদের ওরা আমাদের খুঁজে করতেছে। এবং যেসব ছেলেরা পালায়া, যারা তো হিন্দু ছিল, আশেপাশের ছেলেরা ছিল, ওরা চিনে যায়। হ্যাঁ, ওরা তো চিনে, কিন্তু আমি তো ঠিক চিনি না। আমি তাকে তো সন্ধ্যার সময়, সন্ধ্যা হলো, এই যে আমার পেটে খিদে, আমার এই অবস্থা হলো, আখের রস আর একটু চিরা খায়া থাকলাম। সন্ধ্যা হলো, তো আমি দেখলাম যে আমি বললাম কোন দিকে যাই, আমি পশ্চিম দিক, যেহেতু কারোর সঙ্গে পশ্চিম দিকের দিকে আমি রওনা দিলাম যে কি হয়। যেতে প্রায় এরকম 3 মাইলের মতো হাঁটলাম। হাঁটতে দিয়ে দূরে এক জায়গায় আলো দেখা দেয়। তা আমি ভাই এখানে কেউ আসেন নাকি? কে এত রাত্রে হারিকে নিয়ে বাইরে এলো। ভাই আমার পেটে ভীষণ খিদা, তো আমার কিছু খাওয়া থাকলে একটু দেন। কি তো খাওয়া দাওয়া তো আমাদের খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেছে, তা আপনি এখানে ঠিক আছে, আপনি আসেন আমার সাথে। এই নিয়ে আমাকে ওই টিনের ঘরে নিয়ে গেল বুড়া, নিয়ে এসে বলে যে আপনি এখানে থাকেন, বিশ্রাম করেন, আমি খাওয়া একটু পাক করতে সময় লাগবে। হঠাৎ উঠে গেছে একটা আওয়াজে, উঠে গিয়েছে প্রায় 1.5 ঘন্টা। আমি ঘড়ি দেখলাম 1.5 ঘন্টা, এখন খাওয়া আসলে ব্যাপারটা। আমি তাড়াতাড়ি আবার ভিতরে গেলাম। বুড়ি হাউমা করে উঠলো, আমি বল হাউম দেবে, তোর বুড়া কোথায় গেছে? বলা যায় বললা যে বাবা এই বুড়া তো তাল বদলের কমান্ডার, ও গেছে আপনি খাওয়া দিয়ে ওদেরকে আনতে গেছে, আর্মিদেরকে। আমি তো রাত্রে তো আর্মিরা আসবে না, আমি শিওর, ওই ওরা আলবদলে নিয়ে আসবে। তো আমি বললাম যে ঠিক আছে, তো আমাকে আপনি মারবেন না। তো অনেক সময় পুলিশে দেখে অনেক আমার আম্মার কথা মনে হলো, চ্যাট অনেকটা তার মতো। তাই বলে না, তোকে আমি কিছু করবো না, তবে বুড়ারে বলিস যে আমি চলে গেলাম। কইছিলাম আমার এইভাবে যাবেন না, আমাকে দড়ি দেয় বান্ধে দেন, আমার
খসম রে, ওরা তো মানে খসম বলে আর কি। আমার খসম বারবার বুঝাইছি যে তুমি এদের বিরুদ্ধে যায় না, সে আলবদ হয়েছে। এখন আমি বলি বুড়ারে ওই বুড়িরে দড়ি দেয়া হাত পা বেঁধে আমি পরে চলে গেলাম। যে আসতাম যে পিছনে গিয়ে যে একটা আম গাছ, ছোট্ট একটা আম গাছ, মানে ওরা আমি জানি যে ওরা আসতে এই পথেই আসবে। প্রায় আম গাছের উপরে চলে প্রায় ধরেন আধা ঘন্টার মতো আমি অপেক্ষা করলাম। আসে না 1 ঘন্টার মধ্যে দিয়েছেন ওই আগুনের দেখা যায়। ওই যে হঠাৎ করে ওই আম গাছের তলে বিড়ি ফুকতে আসছে। সঙ্গে আমি বলতাম 6-7 জন, তাই এর মধ্যে 3 জনের কাছে রাইফেল আর 3 জনের হাতে বললাম দেখলাম ওই বুড়া এসে আম গাছের তলেই কইতেছে যে আমি ভিতরে যেতেছি, আমি ওদের খাওয়া দিব, খাওয়া দিলেই তোরা হুইসেল দিলে তোরা আইসা তোদের করবি। তো বুড়া ভিতরে চলে গেছে, গিয়ে কেউ নাই, বুড়ি তো আটকে ধরছে। আইসে বলতেছে কি বাবা, নাই আইসে চলে গেছে, আমি খবর দেবো একটা হ্যান্ড গ্রেড হারাম দেওয়া সরে বাচ্চা তার সব এই কতি যে তাড়াতাড়িগুলা ফেলে দিল। বুড়ার আমি উপরতে অর্ডার দিলাম যে তুই এইগুলা বান, লাঠি বললাম যা আছে সব বান্ধে তোরা লাইন করে খাড়া এই করে আরেকটা আমি গুলি করলাম। গুলি করে তারপর ওরা তো শর্ত করে ওইগুলা বাঁধবে, বুড়ার করলাম তুই একদম আগে থাকবে আর লাইন বাঁধে থাকবে। পরে আমি নিচে আসলাম, আসে তাদেরকে করলাম, আমি বললাম মহেন্দ্র যে আমাকে নিয়ে যাবি, আমি মন্দের পথে তারপর যদি ভুল পথে যেতে চাইলে পরে তার এই করবে। তারপর তো এরা এরকম চললো, আমি পিছনে ওদের রাইফেল নিয়ে। কতক্ষণ লাগলো আপনার মহেন্দ্রতে প্রায় 2 ঘন্টার মতো সময়। ওখানে যাওয়ার পরে এদেরকে কি করবে? তারপর তো বলেন ওখানে যাইতেই তার সাথে আমাদের দেখে পাগল হয়ে গেছে। সবাইকে আমার বলতেছে যে মানে বোধ আমার নাই, এবং ওরা বলছে স্যার দিয়ে এখনো ফিরে আসতেছে না, উনি বোধ আর নাই। তো আমি গিয়ে তাড়াতাড়ি স্যারের টেন্টে গেলাম, এদেরকে আটকে রাখলাম। আটকে আমি বললাম স্যার এরকম অবস্থা, তো আমি তাদেরকে আনছি। তো ওই যে তুমি আসছি আমার বুকে মানে বিরাট বুকে একটা জড়িয়ে ধরলো। ওকে আচ্ছা ঠিক আছে দেখিনি, আমরা পরে চিন্তা করবো। খুশি খুশি মানে হ্যাঁ বিরাট আমাকে বুকে এত বেমন ভাবে করিয়ে ধরলো যে তুমি ফিরে আসছো, মাই গুডনেস, বিরাট আমার কাছে পাওয়া। এই কথা বলছে আমার বুকে জড়িয়ে ধরলো। এরপরে কিন্তু কন্টিনিউসলি কিন্তু আপনারা একটা পর একটা অ্যাটাক করেছেন কামালপুর, এবং শেষ পর্যন্ত কামালপুরটা আপনি দখল করেন। আমরা একটা ছোট্ট বিরতি পড়েছি। যার কথায় সবকিছু সৃষ্টি, মানুষের মনে ইমান জাগিয়ে তোলে, সেই আল্লাহর নামে শুরু করছি বিসমিল্লাহ। পরিচয়টা জানিয়ে যাবো, তাই করছে আত্মগত শেষ করে দেয়। এবং মরণ কম তারা যুদ্ধ করেছিল, এখানে মুক্তিযোদ্ধাদের অনেক ক্যাজুয়ালিটি। আপনি জানেন 30 জুলাই 25 বেঙ্গল রেজিমেন্ট যখন অ্যাটাক করে কামালপুরে, they had a huge casualties, about 37 dead, 67 এর মতো injured। অনেক ইনজোর্ড, মেজর তাহেরের মতো উনি আহত হয়েছিলেন। ক্যাপ্টেন সালাউদ্দিন মুমতাজ ডাইড, কর্নেল মান্নান ওই যে হাফিজউদ্দিন, সেটা আপনার মুখ থেকে শুনবো। ধানবা কামালপুরে একটা স্টেজে আপনাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল টু লঞ্চ অ্যান অ্যাটাক, এবং যেভাবে পারেন যতটুকু ক্ষতি সাধন করা যায় বা বিজনেস করা যায় ওইটা, এবং কোন মাসটাতে আপনার ডিসিশনটা নিয়েছিলেন টু লঞ্চ অ্যান অ্যাটাক? 3 ডিসেম্বরে ওরা 189 আমাদের সারেন্ডার করছে, এবং ওই সময় আমরা ছিলাম ওইখানে। আয়ের সালের মতো এত সাহসী আমি আর দেখিনি। এই এত সাহসী মানে আমি যুদ্ধ দিই। আমার সবসময় বলতো যে আমরা ইন্ডিয়ার ভিতর থাকি কেন এখানে যুদ্ধ করবো, আমরা আমাদের দেশের থেকে আমরা যুদ্ধ করবো। এই কথা ওনাকে আমি দারুণভাবে আমাকে আলোচিত করতো, কারণ তার ভিতরে আর আমরা এখানে অপেক্ষা করতে পারবো না, আমরা ইন্ডিয়ার থেকে আমরা আর যুদ্ধ করবো না, চলো আমরা যাই, আমরা ওখান থেকে যুদ্ধ করবো, আজকে যেভাবে হোক আমরা অ্যাটাক করবো। তো তারপরে ওই ইন্ডিয়ান আর্মি থেকে বলো তোমরা সেলিং করবো, তোমাদের কোনো হেল্পের দরকার নেই, তোমরা সেলিং করে এদেরকে পর্যস্ত করে রাখবো আর আমরা আগাবো।
কত সোলজার ছিল? আমাদের সাথে তখন প্রায় 1000 যোদ্ধা এবং অনেক কোম্পানি ছিল, খেলার কোম্পানি ছিল, অনেক 1000 যোদ্ধা, ফ্রিডম ফাইটার আর্মি, রিটায়ার্ড আর্মি, সব 1000 আসছিল। তারপরে কর্নেল যে আজিজ আসছিল, মেজর আজিজ, আজিজ সাহেব তো আমার সাথে খুব ক্লোজ, আমরা একটা যুদ্ধ করছি অনেকদিন, আমরা যুদ্ধ। কর্নেল তাহের এইভাবে বলতো হামিদুল্লাহ সাহেব বললো আর কি। হ্যাঁ, তারপরে আচ্ছা, তারপরে তো এরকম যুদ্ধ মানে আজকে বলো যে আমরা যেভাবে কামালপুরে আমরা দখল করবো। তো আমরা করলাম কি, শেষ সাথের দিকে আমরা বের হলাম ধামনা কামালপুরে থেকে আমরা বের হয়ে আমরা প্রথমে আমরা ওদেরকে অ্যাটাক শুরু করলাম। ওই যে ওদের থেকে সেলিং হইতেছে ওরা একটা, তো ওরা কিন্তু আগে সেলিংটা যখন হচ্ছিল তখন কি আপনি কি সেলিং এর খাবারটা নিয়ে পিছু পিছু আসছিল? হ্যাঁ, সেলিং দিয়ে পিছু পিছু আসছিল। তখন ওরা করলি কি, হঠাৎ করে ওরা আগে থেকে ওরা কিন্তু ওইটা আশ করতে পারছে যে আমরা তাদেরকে অ্যাটাক করবো। ওরা তখন এসে পুরো অ্যাটাক শুরু করলো এবং এটা ওপেন ফিল্ডের মতো মানে আরম্ভ হয়ে গেল যুদ্ধ। আমরা গুলিগলাজ করতেছি, এও গুলিগলাজ করতেছি। তখন এই যে কর্নেল তার বুঝে তোমরা কিন্তু আজকে কোনোভাবেই পিছপাস করবে না, তোমরা আগাও। তখন কি আর্টিলারি ফায়ার বন্ধ হয়ে গেল? হ্যাঁ, আর্টিলারি ফায়ার বন্ধ হয়ে গেল। তখন আমাদের গোলাগুলি শুরু হয়ে গেল। আমরা গোলাগুলি করতেছি, তারা গুলাগুলি, আমরা গুলাগুলি করে মানে কামালপুরের দিকে আগাচ্ছি, ওরা ওই থেকে গুলাগুলি করে ওই দিকে আসতেছে, আমার দিকে আসতেছে। এরকম একটা পরিস্থিতিতে আসতেছে। এরকম করে যখন আমরা প্রায় ওদের কাছে প্রায় আমরা চলে আসছি, যে আমরা শিওর যে আমরা আজকে এই করবো, কামালপুর আমরা দখল করবো। এবং কর্নেল তাহের কাছে বারবার আমাকে বলতেছে যে আজকে আমরা 15 রাউন্ড পিছলে আসবো। কর্নেল তাহের আমাদের আর আজকে আমাদের যেভাবে কামালপুর আমরা এটা এইভাবে যখন আমরা তো জনগণ একটা কামালপুরের দ্বার প্রান্তে এসে গেছি, হঠাৎ করে এটা শেল এসে ওনার পায়ে এসে পড়ল, পাটার সঙ্গে সঙ্গে মানে আলাদা হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল। কিন্তু ওনার মতো স্টেমিনার লোক আমি অবাক হয়ে দেখলাম, উনি কিন্তু তখন অজ্ঞান হয়নি, পাটাতে বিচ্ছিন্ন। আমার কাছে না, আমার কিছুই হয় নাই, তোমরা আগাও আগাও, খালি এইভাবে চিৎকার করতেছে। আমার তো ধরো আমার কিছুই না, আমার মনে হইতেছে না, পাটা এই করে সে একটু মানে অবশ্যই হলো। কারণ এটা উনি জানতেন, উনি যদি আপনাদেরকে জানাতেন প্রত্যেকটা সোলজার ডিমোরালাইজ হয়ে তখন এইগুলো হওয়ার করে তারপর যদি উনি আর কোনো পরে এই করছে, মানে উনি ওখানে অজ্ঞান হয়ে পড়ে প্রায়। তারপরে তো আমরা তাড়াতাড়ি ওই দিন তো ওই যুদ্ধ আর হলো না, ওই দিন ওকে স্টপ হয়ে গেলো, সবাই যদি এই করলো। আমরা ওনাকে তাড়াতাড়ি আনলাম, আইনা পরে ওই ইন্ডিয়ার যে ওই পুনা হাসপাতাল ওনাকে নিয়ে যাওয়া হলো। তখন ওই দিন তারপরে না, তখন এই হামিদুল্লাহ সাহেব বলে আমাদের সেক্টর কমান্ডার, আমরা পিছিয়ে আসে বলে আমাদের অরিজিনাল এতে আসে গেলাম, ওইটাতে আর হলো না। তখন আমরা একদিন চিন্তা করলাম, তারপরে এর মধ্যে আরো অনেক আমার সাথে আরেকদিন আমরা করলাম কি, আমরা এখন চিন্তা করলাম যে এদেরকে এইভাবে তো আটকানো যাবে না, যাদের খাওয়া কোথার থেকে আসে খাওয়াগুলো আমি স্টপ করে দিই। তখন আমরা জানতাম যে ওদের জামালপুর থেকে খাওয়া আসে রসদ রাখবো। তখন আমরা করতাম কি, তখন আমরা এদিকে ফাইটের মধ্যে যেতাম না, রোডের সাথে অ্যাম্বুশ নিয়ে আমরা বসে থাকতাম। জামালপুর যত ট্রাক আছে সবটাকে আমরা উড়ে দিতাম, তারপর বীজগুলো উড়ে দিতাম। এরকম করে ওদের খাওয়া আমি কোনো তাদের করতে চাই না। কারণ ওরা বললো যে আমাদের একজন ওই যে হারুন হাবিব সাহেব ছেলে সাংবাদিক ছিল, এ কিন্তু অনেক ছবি তুলছে এবং উনি একটা বিরাট একদম যোদ্ধা, ওনার নাম না বলবে এই বলা হবে। তখন সে উনি আমাদের কাছে সংবাদ আনলো যে ওদের অবস্থা কাহিল, এখন আপনারা এই করেন। তখন আমরা ওই সারেন্ডার লেটার নিয়ে আমরা চিন্তা করলাম যে ওদেরকে সারেন্ডার লেটার পাঠাবো। তখন আমি বললাম যে তোমাদের কে চিঠি নিয়ে যেতে পারবে আমার কোম্পানি। এই প্রথমে সঞ্জু নামে একটা ছেলে প্রথমে হাতে ধরে তারপর আরেকটা জানলে আর কেউ যাবে, আরেকটা ছেলে হাতে ধরলো বসে। এই সঞ্জু কিছুদিন আগে মারা গেছে, সঞ্জু বিপত্তি, সঞ্জু বিপত্তি, বসে বিপত্তি। আমরা একটা ছোট্ট একটা বিরতি যাবো, একটা এসে শুরু করেছি। এই যে সঞ্জু এবং বশিরকে দায়িত্ব দেওয়া হলো সারেন্ডার ইনস্ট্রুমেন্ট হাতে করে নিয়ে তাদেরকে বলা দিই বা সারেন্ডার। এটা কিন্তু অত্যন্ত রিস্কি একটা জব ছিল, এবং এই দুজনকে সাহস করে এই দুজনকে
অ্যাকসেপ্ট করেছো টু গো ইনটু ইট। হ্যাঁ, তারপর তো যে ওদেরকে বললাম যে হাত উঠে প্রথমে সঞ্জু, সেকেন্ড হলো বসি। তো আমি সিদ্ধান্ত নিলাম যে প্রথম সঞ্জুকে পাঠানো হবে, যেহেতু সে আগে হাত উঠেছে। ও যাবে চিঠি নিয়ে, এবং তারপরে সে যদি 1 ঘন্টার মধ্যে ফিরে না আসে তখন বসির যাবে সেকেন্ড। এইভাবে আমাদের যোগ আউট করলো। তো আমরা সঞ্জুকে পাঠানো হলো। আমরা ওদের আগ্রহ অপেক্ষা করতে থাকবো, মানে একটা মিনিট মনে হয় আমাদের এসে তখন ওই চিঠি নিয়ে যে যেতে দেয় তখন আধা ঘন্টা হয়ে গেছে, ফিরে আসে না। মানে আমি যে জায়গার মধ্যে আসি এখান থেকে যাওয়া আসা মানে আধা ঘন্টার মধ্যে ফিরে আসতে পারি ইচ্ছা করে। তারপরে এই আর কিছু অপেক্ষা 45 মিনিট, তাহলে দেখি প্রায় 1 ঘন্টার মতো হয়ে যাচ্ছে সঞ্জয় আসতে। তখন আমরা একটু চিন্তা করে নিলাম, হঠাৎ কিছু দূরে হাসি হাত উঠে আসতেছে। আইসে বললো যে স্যার এরকম এই হয়েছে। আমি বসিকে বললাম তুমি রেডি থাকো, যে সঞ্জয় আসতেছে না তুমি আমি যাবে। তো যে হঠাৎ করে যে সঞ্জয় আসতেছে আসতেছে আসে বলে স্যার পর একটা চিঠি পাঠাইছে যে আমরা ঠিক আছে সারেন্ডার করবো, কিন্তু মুক্তি বাহিনীকে সারেন্ডার করবো, আমরা ইন্ডিয়ান আর্মিকে সারেন্ডার করবো। কারণ তাদের একটা ভয় ছিল যে তারা এত অ্যাট্রোসিটিস গুলি তারা করেছে, এত নিরীহ মানুষকে হত্যা করেছে, তারা আমাদের নারীদের উপর অত্যাচার করেছে। এই যে একটা ভয় যে আমাদেরকে ধরলে পরে মুক্তিযোদ্ধা মেরেছে, দ্যাট ইজ দ্য অনলি রিজন তারা ইন্ডিয়ান আর্মির কাছে সেফলি সারেন্ডার করতে চেয়েছে। তারপর তো ওরা বললো যে না আমি সারেন্ডার করবো না। তখন আমি আবার এটা আমাদের ওই যে মানে আজিজ সাথে যাইলাম, মেজর আজিজ। তখন মানে হামিদুলের সাথে এমনি ছিল না, আমাদের আমি বললাম যে চলেন যে আমরা এইটা আমাদের জেনারেল উসমানির কাছে জানাই, মানে এটা তো আমাদের বিগ সিদ্ধান্ত, আমাদের মতো সিদ্ধান্ত তোমার মতো না। তখন ওনারা আবার সঙ্গে সঙ্গে ইনফর্ম করলো, ওকে ঠিক আছে যেভাবেই হোক সারেন্ডার করুক, যার কাছেই করুক, এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, তো আমাদের সিদ্ধান্ত দিয়ে দিল। তো আমরা বললাম ঠিক আছে, আমরা বললাম তোমরা থাকবা, কিন্তু ওই ইন্ডিয়ান আর্মি এসে ওদের সারেন্ডার করুক, আমরা চাই সারেন্ডারটা প্রথমে সূচিত হোক। হ্যাঁ, তখন এরা করলো যে 189 জন, 3রা ডিসেম্বর। এটা আমার জীবনের ইতিহাসের বিরাট আমার এখন আমার চোখ দিয়ে মানে এই দিতে এখন আমি কাঁদতেছি পার্টির মানে এত বড় যে সিদ্ধান্ত এটা পাবো, আমার জীবনে এখনো করলাম না। আমি উদ্দীলিত হয়েছি কীভাবে যেটা করলাম, কীভাবে এটা হলো। তারপরে 100 আর্মি আসলো সারেন্ডার। ইন্ডিয়ান আর্মি কতজন আসলো? ইন্ডিয়ান আর্মি প্রায় 100 জনের মতো আসছে। ওরা আসছে, আর পিছনে তো অনেক ওদের ছিল, সেই সব ছিল, কারণ ওরা তো ওদেরকে এই করতো না। এই সারেন্ডারের পরে কিন্তু 3রা ডিসেম্বর হলেও অলমোস্ট দ্য ওয়ার ইজ ইট ওয়াজ ওভার। এরপরে কিন্তু পাকিস্তানে বাধা দিতে পারেনি, তাহলে কিন্তু কন্টিনিউসলি দৌড়ে ফল না। তারপর তো আমাদের জামালপুরে হেভি ফাইট হচ্ছে কিছু না, কারণ তারপর তো আমরা কামালপুর ক্লিয়ার করে আমরা জামালপুরে আসলাম, ওখানে কিন্তু আমাদের হেভি ফাইট হচ্ছে। নদীর পার থেকে আমরা এদিক দিয়ে গুলি করলাম, ওরা গুলি করতেছে। তারপর ইন্ডিয়ান ওরা প্লেন দিয়ে বোম্বিং করতেছে, এবং ইন্ডিয়ান প্লেনের বোম্বিং এত একুরেট হয়েছে, এবং ইন্ডিয়াতে ওরা পড়ানোর সময় উপরে এসে করলো। তারপরে আমরা যাই পরের দিন আমরা জামালপুরের ভিতরে ইন করলাম, ওইটা ক্লিয়ার হলো। ময়মনসিংহ এইভাবে আমরা ঢাকার দিকে আসলাম। এবং 16 ডিসেম্বরে আমরা বাংলাদেশকে আপনি হেলালুজ্জামান পান্না আপনার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার আপনাকে বীর প্রতীক্ষাতে ভূষিত করল। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। অনেক কিছু শুনলাম আপনার কাছে। আমাদের সময়টা কিন্তু খুব টাইম কনস্ট্যান্টটা কিন্তু খুব বেশি, এই জন্য আমরা অনেক কিছু বের করে আনতে পারি না। তো আগামীতে যদি কোনো সুযোগ থেকে আমাদের এই এপিসোড এটা ওপেন, আমাদের কন্টিনিউশন চলতে থাকবে, আমরা আবার জানবো শুনবো। এটা তো আমাদের মাস রাঙ্গা টিভিকে একজন অশেষ ধন্যবাদ যে ওনারা এত সুন্দর একটা তোমাকে অভিবাদন, এটা এত সুন্দর একটা অনুষ্ঠানটা ওনারা করছে, যেখানে আমাদের মুক্তিযুদ্ধের নতুন প্রজন্মরা এইসব কথা অনেকভাবে শুনতে থাকবে। কারণ স্বাধীনতা আমার জীবনের শ্রেষ্ঠ সময়, মুক্তিযুদ্ধ আমাদের জীবনের শ্রেষ্ঠ। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন হেলালুজ্জামান পান্না